অবশেষে ক্ষমা চাইতে বাধ্য হলেন প্রসিদ্ধ ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি। ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে দেয়া একটি এক্স টুইটের সূত্র ধরে ক্ষমা চাইলেন তিনি। সরকার পতনের আন্দোলন আরো কঠোর করতে দুর্গের দেয়াল হিসাবে পরিচিত রাজধানীর আশেপাশের জেলাগুলোতে নজর দিয়েছে বিএনপি। পুরো দেশ থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যদি জামাত বিএনপি যদি কিছু বলতে চায়, খেতার গাটি বাইন্দা সবাই বাসা পাঠাই দেবো, বাসায় যা ঘুমাও, তুমি এবার কার আউন লাগবো না। বিএনপির লোক সব সন্তান। আসসালামু আলাইকুম, আমি আপনার কাছে দেখাবো এবার নতুন কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে ক্ষমা চাইলেন মিজানুর রহমান আজহারি হুজুর। কিন্তু কেন? আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্যতর আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। সরকার পতনের আন্দোলন আরো কঠোর করতে দুর্গের দেয়াল হিসাবে পরিচিত রাজধানীর আশেপাশের জেলাগুলোতে নজর দিয়েছে বিএনপি। পুরো দেশ থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিভাগের 10 সাংগঠনিক ইউনিট ছাড়াও কুমিল্লাকেও এর অন্তর্ভুক্ত করা হয়েছে। চলমান আন্দোলন সফল করতে অন্য জেলাগুলোকে টার্গেট করার পাশাপাশি এসব ইউনিটে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে জোটের বাইরে থাকা সমমনা রাজনৈতিক দলকে নিয়ে বৃহৎ ঐক্যের প্ল্যাটফর্ম গড়ার সিদ্ধান্ত রয়েছে দলটির। তাতে জামায়াতে ইসলামী বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে এমনটাই ধারণা করা হচ্ছে। দলের বেশ কয়েকজন সিনিয়র নেতা জানান, 28 অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর থেকে শুরু হওয়া এক দফার আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিতে কাজ করছেন দলের হাইকমান্ড। ওই উদ্যোগের ফলে এরই মধ্যে বিভিন্ন জেলা ও মহানগরে আগের তুলনায় নেতাকর্মীর উপস্থিতি বাড়ছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে খুব শিগগিরই আন্দোলন ভালো ফল আসবে। তারা বলেন, নির্বাচন ঠেকানো আর সরকার পতনের আন্দোলন সাফল্যের জন্য বিএনপির হাতে আছে আর মাত্র 1 মাস। এই সময়ের মধ্যে তাদের সর্বশক্তি নিয়ে মাঠে নামতে হবে। এজন্য কোনো জায়গায় নিজেদের দুর্বলতা ও সাংগঠনিক সক্ষমতার ঘাটতি রয়েছে। গত 1 মাসে তা চিহ্নিত করা হয়েছে। সেসব জায়গায় বিকল্প পরিকল্পনাও নেওয়া হয়েছে। আগামী 18 ডিসেম্বরের পর ঢাকা কেন্দ্রিক আন্দোলনকে ভিন্ন মাত্রায় নিতে এখন থেকেই তৎপর হয়ে উঠেছেন দলের হাইকমান্ড। আন্দোলনে নতুন মাত্রা আনতে আত্মগোপনে থাকা নেতাদের প্রকাশ্যে কর্মসূচিতে চাচ্ছেন শীর্ষ নেতৃত্ব। জানা গেছে, ঢাকার দুর্গের দেয়াল হিসাবে পরিচিত 8টি সাংগঠনিক ইউনিট মানিকগঞ্জ, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, ঢাকা, গাজীপুর জেলা ও মহানগর, নরসিংদী, নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের সাংগঠনিক শক্তির মূল্যায়ন করা হয়েছে। চূড়ান্ত আন্দোলনে এসব ইউনিটকে সর্বোচ্চ শক্তি দিয়ে কিভাবে মাঠে নামানো যায় সেসব নিয়ে আলোচনা চলছে। যেসব ইউনিট ব্যর্থ হবে তাদের জবাবদিহির আওতায় আনার প্রক্রিয়াও শুরু করেছেন দলের শীর্ষ নেতারা। বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, তাদের চলমান আন্দোলনে অনেক জায়গায় দুর্বলতা ধরা পড়েছে। এখনো অনেক জেলায় কার্যত কোনো আন্দোলনই গড়ে ওঠেনি। জেলার 2 শীর্ষ নেতা ছাড়াও দলের মনোনয়ন প্রত্যাশীরাও খুঁজে পাওয়া যাচ্ছে না। দুর্দিনে নেতাকর্মীকে এড়িয়ে চলছেন তারা। এর মধ্যে নারায়ণগঞ্জ, গাজীপুর জেলা ও মহানগর, মানিকগঞ্জ ও ঢাকা জেলার উপর যতটুকু প্রত্যাশা ছিল তার ধারে কাছেও নেই সেগুলো। মুন্সিগঞ্জ ও নরসিংদী জেলা পুরোপুরি ব্যর্থ হয়েছে। তিনি বলেন, মহানগর কেন্দ্রিক আন্দোলনেও লেজে গবরে অবস্থা বিরাজ করছে। উত্তরের সদস্য সচিব আমিনুল হক গ্রেপ্তার হওয়ার পর আন্দোলনে ভাটা পড়েছে। ভারপ্রাপ্ত আহ্বায়ক ডক্টর ফরহাদ আলিম ডোনার নিজস্ব বলয় থেকে ব্যস্ত। পছন্দের নেতাকর্মীকে গুরুত্ব দিচ্ছেন তিনি। আমিনুলের সঙ্গে কাজ করা নেতাকর্মীকে দূরে রাখা হচ্ছে। মহানগর দক্ষিণের আহ্বায়ক নেতাকর্মীর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ায় থানা ওয়ার্ড পর্যায়ে চলছে সমন্বয়হীনতা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আন্দোলনের সব নেতাকে মাঠে দায়িত্ব পালন করতে হয় না। কেউ সমন্বয়ের দায়িত্ব পালন করেন। ভিন্ন ভিন্ন দায়িত্বও দেওয়া থাকে। দলের প্রত্যেক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা ও গায়েবী মামলা দেওয়া হয়েছে। তবুও যার জায়গা থেকে নেতাকর্মীরা কর্মসূচি পালন করছেন। যদি জামাত বিএনপি যদি কিছু বলতে চায়, খেতার গাটি বাইন্দা সবাই বাসা পাঠাই দেবো, বাসায় যা ঘুমাও, তুমি এবার কার আউন লাগবো না। বিএনপির লোক সব সন্ত্রাস। বিএনপির লোক সন্ত্রাস, বোমা মারে, যে আগুন ধরায় দেয়, এসব বিএনপির লোক বাসের ভিতরে আগুন ধরায় দেয়। বিএনপির লোক এই জন্য পছন্দ করি না, যেন বিএনপির লোক আর না আসে। দেশে পাঠাই দিব, নাহলে তো এর থাকলে তো মাইর খেতে আঙ্গাতে মাইর খেতে খেতে বিএনপির লোক বাসে যাবো এমনি। তাহলে এতে মাইর না খাওয়াতে লাগম ভাই, আস্তে করে খেতার গাটি বান্ধব, তুমি এমনি বাসায় যাও। এবারকার ইনশাল্লাহ নৌকা জিতবো, এমনকি পুরা অঞ্চল ডাঙ্গো। আমাদের নৌকা, আমাদের ভালোবাসা, নৌকা তো জিতবেই ইনশাল্লাহ। নৌকা না জিততে চাইবো কই? বন্ধু আছে 100 জন ভাই, প্রোগ্রাম হইলে আঙ্গরের সবাই ডাক দেয়, আমরা সবসময় থাকি। এই চাপ আমাদের জুয়েল মামা আছে, সেলিম মামা আছে, লিখরি 48 নং। ছাত্রলীগের প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? হ্যাঁ, ছাত্রলীগ প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? বাইরা জানি না ভাই।
আপনি আপনি কোন স্কুলে পড়েন? ভাই সৌজবিদ্যা স্কুলে। কিতে পড়েন আপনি? এই ডে কিতে পড়েন? এটার মিলিংসটা বলেন তো। এটার মিলিংসটা ভাই জানি না ভাই। আর এই যে ইউনিটটা আছে সেইখানে সভাপতি ছাত্রলীগ সভাপতি রাব্বি ভাই। দিনক্ষণ দিয়ে কোনো আন্দোলনও হয় না, আর দিনক্ষণ দিয়ে মিছিল করে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হয় না। মানবাধিকার দিবস একটা আন্তর্জাতিক দিবস, সেই দিবস উদযাপন করে মানবাধিকারের পক্ষে ওকালতি করার জন্যে। এটা বিএনপি মাঠে নামলো কি নামলো না, তাতে মানবাধিকার দিবসের কোনো হেরফের হবে না। আপনারা কি এবার নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন? এটা আমরা জোটে যারা আছি তারা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত পূর্বের থেকেই আছে। এটা জোটের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। এর বাইরে যদি উন্মুক্ত আসন থাকে তাহলে সেখানে দল মশাল প্রতীক নিয়ে ভোট করবে। আপনারা কতটি আসন চেয়েছেন আওয়ামী লীগের সাথে? আমরা যা আছি তার চেয়ে একটু বাড়িয়ে চেয়েছি, সংখ্যাটা ইম্পর্টেন্ট না। এবার তো আপনাদের আসনটা অনেক কমছে, এটা কি আপনাদের অনেকটা মানে গুরুত্ব কি জোটে কি আপনাদের গুরুত্ব কম? এখনো তো নিয়ে আসন বন্টনের নিষ্পত্তি হয়নি, সুতরাং গুরুত্ব বাড়লো কি কমলো এখনো তো বোঝা যাচ্ছে না। তবে রাজনৈতিকভাবে গুরুত্ব 14 দলের আছে, সেটা সাম্প্রতিককালে প্রধানমন্ত্রী 14 দলীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে প্রমাণ করেছেন। অবশেষে ক্ষমা চাইতে বাধ্য হলেন প্রসিদ্ধ ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি। ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে দেয়া একটি এক্স টুইটের সূত্র ধরে ক্ষমা চাইলেন তিনি। দুঃখ প্রকাশ করার পাশাপাশি এই ঘটনার ব্যাপারে নিজের অবস্থান ব্যাখ্যাও করেছেন। ঘটনার শুরু বুধবার রাতে। সেদিন মাওলানা আজহারি তার ভেরিফাইড এক্স হ্যান্ডেল থেকে ফিলিস্তিনি যোদ্ধাদের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে একটি টুইট করেন। এ সময় অবিলম্বে ইসরায়েলি বন্দীদের মুক্তির দাবিসহ মুসলিম ও ইহুদিদের শান্তিপূর্ণ সহাবস্থানের তাগিদ দেন তিনি। এই পোস্টটি ভালোভাবে নিতে পারেননি তার ভক্তরা, ফলে কিছু সময় যেতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তার সমালোচনা। অনেকটা বাধ্য হয়েই এই ঘটনার ব্যাখ্যা দিতে হয় মিজানুর রহমান আজহারিকে। এই প্রসঙ্গে ভেরিফাইড ফেসবুক আইডির মাধ্যমে প্রথমেই সবার কাছে দুঃখ প্রকাশ করেন এই ইসলামী বক্তা। তিনি লিখেছেন, ব্যক্তিগতভাবে আমি কখনো টুইটার চালাইনি, শুধু আমার ভেরিফাইড ফেসবুক পেজটি আমি নিজে চালাই, বাকি হ্যান্ডেলগুলো আমার অ্যাডমিনরা পরিচালনা করে। তিনি বলেন, সম্প্রতি কিছু প্রতারক চক্র আমার নামে একাধিক এক্স অ্যাকাউন্ট ভেরিফাইড করে নিয়েছে। তারপর এক ভাইকে আমি আমার টুইটার ভেরিফাইড করার দায়িত্ব দেই। গত 1 সপ্তাহ ধরে সে চেষ্টা চালিয়ে আইডিটি ভেরিফাই করে এবং কয়েকটি টুইট করে। এর মধ্যে একটি টুইট মিসলিডিং হওয়ায় অনেক ভাইয়েরা আমার দৃষ্টি আকর্ষণ করেছেন। আমি সবাইকে টুইটটি দেখা মাত্রই ডিলিট করতে বলি। এ সময় অনাকাঙ্ক্ষিত ভুল বুঝাবুঝির জন্য তিনি সবার কাছে দুঃখ প্রকাশ করেন। মাওলানা আজহারি আরও লিখেছেন, ফিলিস্তিন ইস্যু নিয়ে আমার অবস্থান ব্যাখ্যা করতে হবে বলে আমি মনে করি না। বিগত দিনগুলোতে ফিলিস্তিনের পক্ষে দখলদারদের বিরুদ্ধে পোস্ট করায় একাধিকবার ফেসবুক আমাকে রেস্ট্রিকশন দিয়েছিল, পেজ ডাউন করে রেখেছিল। প্রশ্নাতীতভাবে ফিলিস্তিন ইস্যু আমাদের হৃদয়ের ইস্যু, ইমানের ইস্যু। আমরণ আমরা হৃদয়ে মসজিদুল আকসার চেতনাকে ধারণ করে যাব ইনশাআল্লাহ। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।